যখন আপনি মোবাইলে পর্ন দেখতেছেন, অথবা গান শুনতেছেন, অথবা আপনি জুয়া খেলতেছেন, অথবা আপনি খুব স্ট্রাইকিং কিছু করতেছেন, অথবা আপনি বিবাহ বর্বিত কোনো সম্পর্কের মধ্যে চলে গেছেন, সেটা যখন করবেন ভালো লাগবে, করে আসার পর খারাপ লাগবে। দেখবেন ফ্যামিলি ভালো লাগতেছে না, ছেলে মেয়ে ভালো লাগতেছে না, বাবা মা ভালো লাগতেছে না, কারো কথা ভালো লাগে না, ভালো কথাও ভালো লাগবে না। আপনি দেখবেন একটা আলাদা জগতে চলে গেছেন। কোনো জীবাণু কিন্তু মরে না, ফ্রিজ কিন্তু সব কটারে জীবিত রাখে। মিলিয়ন ট্রিলিয়ন জীবাণু আছে এখানে, আপনার পেটের মধ্যে, আমার পেটের মধ্যে আছে কি না? এই যে জীবাণুগুলা যদি পেটের মধ্যে আল্লাহ তাআলা হাইড্রোক্লোরিক অ্যাসিড না দিত, তাইলে এই জীবাণুগুলো কিন্তু আস্তে আস্তে আপনার মুখের মধ্যে চলে আসতো। তাহলে যেটাই দিবেন খেপে যাবে, যেটাই বলবেন বিরক্ত হবে, মনে করতে বলবেন মনে করতে পারবে না। আলটিমেটলি তার জীবনটা ভাই ওয়ান কাইন্ডস অফ যে সে একটা এক ঘরের মতো হয়ে যায়। আমরা প্রথমত যে বিষয়টা দেখলাম গবেষণা করে, কিছু আপনাদের নিয়ে গবেষণা আছে অনেকগুলা, এর মধ্যে একটা দেখলাম যে কাজের পরিধি। যারা প্রবাসে থাকেন তারা সর্বনিম্ন কত ঘন্টা কাজ করেন? তো গবেষণা করে দেখা গেছে যে এভারেজে আপনারা 8 থেকে 10 ঘন্টা কাজ করেন। এটা কি ঠিক আছে? 8 থেকে 10 ঘন্টা কাজ করে, এর সাথে গবেষণার সাথে লেখা আছে যে কেউ কেউ মিনিমাম 4 থেকে 6 ঘন্টা ওভার টাইম করে থাকে। তার মানে যদি 8 ঘন্টা হয়, 6 ঘন্টা ওভার টাইম হয়, তাহলে কত ঘন্টা হয়? প্রায় 12 থেকে 14 ঘন্টা হয়ে যাচ্ছে। কেউ কি আছেন যে 18 ঘন্টার উপরে কাজ করেন? আছেন? 18 ঘন্টার উপরে কাজ করেন আপনারা? তাহলে আপনি কি বুঝতে পারতেছেন আপনার স্বাস্থ্যের ঝুঁকিটা কোন দিকে যাচ্ছে আস্তে আস্তে? আপনি যেই কাজ করেন না কেন, সেই কাজটা কিন্তু আপনার শরীরের সাথে আস্তে আস্তে অ্যাডজাস্ট হওয়া থেকে শুরু করে তার ইম্প্যাক্ট, ফিউচার, এই জিনিসগুলো কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। এই চিন্তাগুলো করে করে আমাদের সামনের দিকে আগাতে হবে। আমরা প্রথম যেটা বলতে চাই যে কঠোর পরিশ্রম। আপনারা যারা অনেক বেশি পরিশ্রম করবেন, তার সাথে সাথে কিন্তু আপনার খাওয়া এবং ঘুমটার সামঞ্জস্য থাকা লাগবে। এই বিষয়টাকে আপনারা অনুধাবন করেন? করেন? করেন না। মানে কাজ কিন্তু আপনারা প্রতিদিন ঠিকই করতেছেন, এর সাথে পুষ্টিকর খাবার, এর সাথে পর্যাপ্ত পরিমাণ ঘুম, এর সাথে বাথরুম ঠিকভাবে হচ্ছে কিনা, প্রতিদিন খাবারটা ঠিক সময় নিচ্ছেন কিনা, এগুলো কিন্তু আপনি খেয়াল করতেছেন না, ঠিক কিনা? এই বিষয়গুলোর কি কি গুরুত্ব থাকতে পারে আমরা একটু শর্টলি অল্প সময়ের মধ্যে আলোচনা করব। আপনারা দেখা গেছে যারা মিডল ইস্টে থাকেন, কেউ আমেরিকায়, কেউ ইউরোপে থাকেন, আপনাদের এক একজনের পরিবেশটা কিন্তু এক এক রকম। যারা গরমে কাজ করেন, আপনাদের গরমের যে রোগগুলো হয়, এই রোগগুলোর ব্যাপারে আপনাদের বেশি সতর্কতা অবলম্বন করা লাগবে। আর যারা শীত প্রধান দেশে কাজ করেন, আপনাদেরকে শীতের ব্যাপারে একটু গুরুত্ব দিতে হবে। যারা বিশেষ করে যেমন ধরেন সৌদি আরব বা মিডল ইস্টগুলোতে কাজ করেন, আপনারা কি খেয়াল করে দেখছেন যে যারা বাহিরে কাজ করেন এবং যারা ইনডোরে, বাইরে যারা কাজ করেন প্রতিদিন 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, আপনাদের কি পরিমাণ শরীর থেকে ফ্লুইড অর্থাৎ পানি বের হয়, কি পরিমাণ পানি খাওয়া উচিত, এই ব্যাপারগুলো কি আপনারা খেয়াল করছেন? আপনারা প্রতিদিন মিনিমাম 2 থেকে 3 লিটার পানি কিন্তু নর্মালি খেতে হয়, ঠিক কি না? নর্মালি কতটুকু খেতে হবে? 2 থেকে 3 লিটার। আর যে বাইরে কাজ করে, গরমের মধ্যে কাজ করে, তার কিন্তু মিনিমাম 3 থেকে 4 লিটার পানি খাওয়া লাগবে, ঠিক কি না? আপনি একটা বিষয় খেয়াল করবেন, যারা পানি কম পরিমাণ খাচ্ছেন অথবা পানি খাচ্ছেন না, অনেক বেশি ঘামতেছেন, লং রানে গিয়ে কিন্তু আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়তেছে, আপনার কিডনির ফেলিওরের ঝুঁকি বাড়তেছে। এর সাথে সাথে কী হবে জানেন? আপনার দেখবেন সারাদিন খুব উইক লাগবে, উইকনেস লাগবে, শরীরটা দুর্বল লাগবে। আর এটা আপনি বুঝবেন কীভাবে যে আপনার পানি খাওয়া উচিত? অনেকে জিজ্ঞেস করে যে আমি তো পানি খাচ্ছি, তাহলে পানি আমার কতটুকু খাওয়া উচিত, এটা আমি বুঝবো কীভাবে? সেটা আপনি বুঝবেন যখন আপনি পানি খাচ্ছেন কিন্তু প্রস্রাব হচ্ছে না। তার মানে কি? আপনাকে আরও পানি খেতে হবে। তাহলে আরও পানি যদি খেতে হয়, আপনি পানিটা কিন্তু সারাদিন স্প্লিটেড করে খাবেন। একসাথে 1 লিটার খেয়ে ফেলছেন আর সারাদিন খবর নাই, এভাবে পানি খাবেন না। এখন ধরেন আপনি 2 গ্লাস খাইছেন, অপেক্ষা করেন 1 ঘন্টা পর আবার 2 গ্লাস, যখনই প্রস্রাব করে আসবেন 10 মিনিট থেকে 20 মিনিট পর আবার 1 গ্লাস পানি খাবেন। এভাবে সারাদিন পানিটাকে আপনার চালিয়ে যেতে হবে। তখন আপনি বুঝতে পারবেন যে প্রস্রাবটা ঠিকভাবে হচ্ছে কিনা, তাইলে আপনার পানি শূন্যতাটা পূরণ হয়েছে বলে বোঝা যাবে, ঠিক আছে? তাহলে এই পানির সাথে সাথে যে জিনিসটা খেয়াল রাখবেন, যারা বাইরে থাকে তাদের কিন্তু শুধু পানি খেলে হবে না, আপনাদের তো অনেক ফল ফ্রুট খাওয়ার সুযোগ আছে, তাই না? মোটামুটি পানির চেয়ে সস্তা ফল ফ্রুট, যে আমি যতটুকু দেখলাম আর কি। সেই ক্ষেত্রে আপনাদের ফল ফ্রুটের সাথেও জুস খাওয়া, পানির সাথে এগুলো অ্যাড করা, এই বিষয়গুলো থাকতে হবে, ঠিক আছে? এখন কিডনির বিষয়ে আপনি একটা কথা মাথায় রাখবেন, একটা কথা সারাটা জীবন মাথায় রাখবেন। আপনি যেই দেশেই থাকেন না কেন, শীতের দেশেও কিন্তু আপনার পানি লাগবে। এই যেমন এখন শীত, আমরা কিন্তু প্রতিদিন খেয়াল করে দেখবেন 2 লিটার পানিও খাচ্ছি না, ঠিক কি না? মানে আপনি মনে করতেছেন শীত, পানিই খাচ্ছেন না। আগে গরমের দিনে তো 2 লিটার খাইতেন,
এখন শীতের দিনে 1 লিটারও খাচ্ছেন না, আলটিমেটলি গরমের দিনে আপনার কিডনির যে ক্ষতিটা হইতো শীতের দিনেও সেম ক্ষতিটা হচ্ছে। সেই জন্য আমি একটা কথা বলি সবসময়, আপনার শরীরে একটা মাছ আছে, এই কথাটা আমি সব লেকচারেই বলি মনে রাখার জন্য। আপনার শরীরে একটা মাছ আছে, এই মাছটা যদি পানি থেকে তুলেন সে কি বাঁচতে পারবে? বাঁচবে? বাঁচবে না। তো বাঁচাইতে হলে কী করতে হবে? পানির মধ্যে রাখতে হবে, ঠিক কিনা? তার মানে আপনার এই কিডনি ঠিক রাখতে হলে পানির মধ্যে রাখতে হবে। বিশ্বাস করেন, বিদেশিরা আমার কাছে প্রচুর বিদেশি রুগী আসে, দেশে আসলেই আমার কাছে আসে, কারণ অনেক রুগী আমি ফলো আপ করি, আমার কাছে আসে। তাদের বেশিরভাগ কী জানেন? হার্টের রুগী, কিডনি রুগী, আরও কিছু রোগ আছে সেগুলো আমি আলোচনা করবো, কিন্তু এই দুইটা অনেক বেশি। সেই জন্য আপনাদের এই পানির ব্যাপারটা গুরুত্ব দিতে হবে। আর হার্ট অ্যাটাকটা কেন হয় জানেন? আপনারা সবাই অনেক বেশি খাওয়া দাওয়ার সমস্যা, দুশ্চিন্তা যেমন করেন, ঘুমান না, সাথে সাথে খাওয়ার অভ্যাসটা, যারা মিডল ইস্টে থাকেন, সৌদি আরব, আমাকে তো আইসা বলে যে স্যার আস্তা দুম্বা খেয়ে ফেলে অনেকে। তো আমি জিজ্ঞেস করলাম আপনি আস্তা দুম্বা কেন খান প্রতিদিন? স্যার এমন হয় যে সবাই মিলে খাইতে বসছি, বিদেশি বা যারা সৌদিয়ান আছে বা মিডল ইস্টে থাকেন, বড় শেখরা আছেন, ওনারা 1-2 টুকরা খেয়ে বাকি সবটা রেখে যায়। তো উনি কী করেন? সবটা খায়। তো খেয়ে খেয়ে হার্টের রোগ মানে অ্যাটাক নিয়ে আসছে। যে অ্যাটাক নিয়ে আসছে আমার কাছে গত সপ্তাহে সৌদি আরব থেকে একজন, বয়স কত জানেন? মাত্র 35 বছর। 35 বছরে তো হার্ট অ্যাটাক হওয়ার কথা না, তোর হার্ট অ্যাটাক হয়ে গেছে কেন? খাদ্য অভ্যাস। তো খাদ্য অভ্যাস, তার সাথে আনুষঙ্গিক বিষয়গুলো কিন্তু জড়িত আছে। তো আপনার খাওয়া দাওয়া, চলাফেরা, আপনার কাজকর্ম সব কিছু কিন্তু হার্ট অ্যাটাকের ফেভারে আসে কিনা আপনি খেয়াল করতে হবে। খাবার দাবারের মতো মাংস, তেল, চর্বিটা লিমিটেড খাবেন। আবার আপনি যে মাংস বেশি খাচ্ছেন, সাথে সবজি কিন্তু একেবারে খাচ্ছেন না। ব্যালেন্স করতে হবে আপনাকে অলওয়েজ। ব্যালেন্সিং জিনিসটা যদি মাথায় রাখেন, ভবিষ্যতে হার্ট অ্যাটাকের ঝুঁকি কিন্তু কমে আসবে। আর না হয়তো আপনি হার্টের পেশেন্ট হয়ে আসতেছেন খুব তাড়াতাড়ি, মাথায় রাখবেন। আপনারা হার্ট অ্যাটাকের ঝুঁকি তো বাড়ে, এর সাথে কিন্তু আপনাদের যে প্যাটার্ন অফ স্লিপ এবং ওর সাথে খাওয়া দাওয়া, এই বিষয়গুলো কিন্তু সাথে সাথে তেলের একটা বিষয় আছে। আপনারা নিজেরা অনেকে রান্না করেন, অনেকে কিনে আনেন। তেলের বিষয়টার কারণে কি হয়? অনেকে কম দামি তেল খেয়ে থাকেন। এই তেলের মধ্যে সবচেয়ে বেশি পাম অয়েল, যারা মালয়েশিয়া থেকে অনেকে দেখি পাম অয়েল খায়, টাকা পয়সার জন্য হোক, যে কোনো কারণে হোক, অথবা ভাজা পোড়া খায়। বাঙালি নাকি পাড়া আছে, আমি মালয়েশিয়া যাই নাই, বাঙালি পাড়াতে কিন্তু এইসব তেল, সস্তা তেলগুলো দিয়ে ভাজা পোড়াগুলো হয়। এই তেলগুলো কিন্তু আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকিটা অনেক বাড়িয়ে দিবে। সেই জন্য খাবারটা যেন কোন তেল কিসে থেকে আসে একটু খেয়াল রেখে চলতে হবে, ইনশাল্লাহ। পারবেন তো? আর আমাদের অনেক যারা বাঙালি, এটা দুঃখজনক হলে সত্যি, যে আমাদের দেশে যারা বিদেশে যায়, আমরা কিন্তু সবাই ট্রেন করে বিদেশে পাঠাই না। এটা কিন্তু আপনিও জানেন, আমরাও জানি। ট্রেন মানে কি? যারা, আমি নিজে সৌদি আরব গিয়ে দেখেছি, আমার বেশিরভাগ ভাইয়েরা দেখছি যে যত ছোটোখাটো কাজ আছে ভাইয়েরা করেন। কাজটা সমস্যা না, সমস্যা হইলো সব ছোটো কাজ কেন করতে হবে? তারা তো একটু ট্রেন আপ যদি হইতো, তাহলে বড় কাজগুলো তারা করতে পারতো না। এই কোয়ালিটি তো আছে, কিন্তু পাচ্ছে না। যার কারণে কি হয়? অনেক ভারী কাজ কিন্তু আমার বাংলাদেশি ভাইরা করতেছেন দেশের বাইরে। ভারী কাজ করার কারণে, সবসময় বাইরের কাজ করার কারণে, ওজনের কাজ করার কারণে কোমরের ব্যথা, শরীর ব্যথা, এমন কোনো বিদেশি আমি SMS পাই না যে তার শরীর ব্যথা নাই। যেই কোনো কারণে হোক, শরীর ব্যথা, মাথা ব্যথা, এটা লেগেই থাকে। তা আপনারা একটু, আমি অনুরোধ করব, এই শরীর ব্যথার যে বিষয়গুলো আছে আপনাদের একটু খেয়াল করে চলতে হবে। যদি ভারী কাজ করাই লাগে, এই ভারী কাজটা কীভাবে, এখন তো বাইরে তো অনেক মেশিন পাওয়া যায়, কিভাবে ওয়েট লিফটার পাওয়া যায়, অথবা 2 ভাগে ভাগ করা যায়। আপনি একবারে সব কাজ না করে এটাকে ভাগ করে করে করেন। এক ফিউচারে কিন্তু কোমরের ব্যথা শুরু হলে অনেকের কোমরের প্রলাপস হয়ে যায়, মানে হাড্ডি দুইটার মধ্যে গ্যাপ, এই গ্যাপটা কিন্তু একেবারে কমে যাচ্ছে ভারী জিনিস মানে তোলার কারণে। এই গ্যাপটা কিন্তু একটা সময় আর অপারেশন ছাড়া কাজ হবে না, আপনার হাত পা কিন্তু অবশ্যই হয়ে যাবে। সেই জন্য একটু খেয়াল করে চলবেন যে কিভাবে আমার স্বাস্থ্য ঝুঁকিটা কমিয়ে আনা যায়। আমি যেটা বলতেছিলাম যে আপনারা ড্রিঙ্কসের ব্যাপার, সবাই খুব, মানে কেউ কেউ আমি দেখেছি, আমার কিছু পেশেন্ট, আমি জিজ্ঞেস করি ইচ্ছা করে যে আপনি কি কোনো প্রকার ড্রিঙ্কস খান? বলে যে স্যার খাই। পানি তো খাওয়া হয় না, এটাই বেশি খাওয়া হয়। পানির চেয়ে নাকি এটা সস্তা। তো পানির চেয়ে যদি এটা সস্তা হয়, এটি যদি আপনি বিয়ার, মদ খেয়ে থাকেন, এটার তো হিসাব আছে, আলাদা আলাদা ক্ষতিকর কারণ আছে। লিভার ফেলো, লিভার সিরোসিস, এগুলো তো মদ থেকে বা অ্যালকোহল থেকে হইতে পারে। কিন্তু কুক যে আপনারা খান, একদম এটা তো রুটিন। দিনের বেলা ডিউটিতে খাচ্ছেন, বিকেলে খাচ্ছেন, বাসায় যেতে খাচ্ছেন, আসতে খাচ্ছেন, এটার মানে সমস্যাটা কি হইতে পারে? এই কুকের সবচেয়ে বেশি, মানে একটা যদি শব্দ মনে রাখেন, কি মনে রাখতে হবে জানেন? এই একটা কুকের মধ্যে আপনার মিনিমাম 10 চামচ চিনির মতো এখানে থাকে। অনেকগুলো থেকে আরও এর চেয়ে বেশি থাকে। যদি আপনি চিন্তা করেন একটা কুক খান, 10 চামচ চিনি আপনি খেয়ে নিছেন, তার মানে এই জিনিসগুলো কি করবে জানেন? আপনার ভবিষ্যৎ ডায়াবেটিস হওয়ার প্রবণতা বাড়বে। এই যে চিনিগুলো আপনি খাচ্ছেন না, এগুলো কি করবে? আপনার শরীরটা কিন্তু উইক করে ফেলবে। কারণ চিনি যখনই ঢুকবে
তখন আপনার শরীরে ইনসুলিন আসবে। আমরা বলি না ডায়াবেটিস রোগীর ইনসুলিন নেন না, ইনসুলিন কি করে ব্লাডের মধ্যে সুগার কমায় না। তা আপনি যখন বেশি সুগার খাচ্ছেন, এই সুগার কি করবে, বেশি বেশি ইনসুলিন রিলিজ করবে। এই ইনসুলিন কি করবে জানেন, আপনার সুগারটাকে আপনার সেলের মধ্যে ঢুকাই দিবে। এই সেলের মধ্যে সুগার ঢুকানোর সাথে সাথে কিছু পটাশিয়াম ঢুকাই দিবে। এই পটাশিয়াম হচ্ছে আপনার শরীরকে কমে যাবে যখন, তখন দুর্বল হয়ে যাবে। দেখবেন আপনি বেশি বেশি চিনি খাইলে শরীরটা দুর্বল লাগবে। সেই জন্য এই দুর্বলতা অথবা অনেক ধরনের সিমটম, ডায়াবেটিস এবং সেন্ট্রাল ওবেসিটি, অনেকের পেট দেখবেন আস্তে আস্তে বড় হচ্ছে। এটা আমাদের বাঙালিদের মোস্ট কমন একটা প্যাটার্ন। কারণ কি, এক হচ্ছে বাত সুগার বেশি, দুই হচ্ছে সুগার জাতীয় খাবারগুলো আমরা বেশি খাই, যার কারণে সব মিলিয়ে আমাদের সেন্ট্রাল ওবেসিটি বলে। সেন্ট্রাল ওবেসিটি মানে পেট বড় হয়ে যাওয়া। যার পেট বড় হবে আপনি ধরে নেবেন আগামী 5 থেকে 10 বছরের মধ্যে আপনি একটা হার্ট অ্যাটাকের ঝুঁকির দিকে আগাচ্ছেন। ঠিক আছে, তাইলে আপনি বুঝে শুনে কুক খেতে কি পারেন? আর যদি এটা কোনো কারণে খেয়েও ফেলেন, এটাকে যত তাড়াতাড়ি পারেন কম্পেনসেট করবেন। সেটা কীভাবে করবেন? পানি বেশি খাবেন, এদিকে আপনি ফ্রুটস এন্ড ভেজিটেবল বেশি খাবেন, ভেজিটেবল করে হলেও খাবেন। ঠিক আছে ইনশাল্লাহ। এই ভেজিটেবল যদি খান কী করবে জানেন? এক নম্বর হচ্ছে আপনার ব্লাড সুগারটা কমাই দিবে, যার ডায়াবেটিস আছে তারও কমাবে, যার নাই তার নর্মালে রাখবে। আর সবচেয়ে বড় যে বেনিফিটটা আমরা চাই সেটা হচ্ছে আপনি ক্যান্সার প্রিভেন্ট করবে। সবজি যত খাবেন ভবিষ্যতে আপনার গাটের পাকস্থলীর ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেকাংশে কমে যাবে। তো ইনশাল্লাহ খাবো প্রতিদিন ভেজিটেবল, তা আমরা কুক অ্যাভয়েড করব। আর ঘুম নিয়ে যদি আমি বলি, ঘুম নিয়ে দুইটা ইনফরমেশন দিব আজকে আপনাকে। একটা হরমোনের কথা বলবো। হরমোনটা হচ্ছে কি জানেন? এটার নাম হচ্ছে কি মেলাটোনিন। নাম কি? মেলাটোনিন। এটা কিন্তু সবার ক্ষেত্রে এই কথাটা সত্য, একজনও বাদ যাবেন না আমার এই কথা থেকে। এই মেলাটোনিন নর্মালি আমরা ঘুমাই কয়টায়? 9টা থেকে 10টা। এবং নবীজি কিন্তু ঠিক 9টা থেকে 10টা ঘুমাইতো, খেয়াল করে দেখবেন। বলে না যে আর্লি নবীজি ঘুমাইতেন। তো 9টা থেকে 10টার সময় যখন আপনি শুয়ে পড়বেন, লাইট নিবাইতে হবে। লাইট নিবে যখন শুয়ে পড়বেন তখন শরীরে মেলাটোনিন ব্রেন থেকে আসে। এই মেলাটোনিন যখন আসে, এই হরমোনটা আপনার ঘুমের জন্য দায়ী। বুঝতে পারছেন? কিসের জন্য দায়ী? ঘুমের জন্য। আপনি যখন ঘুমাবেন, আপনি শুয়ে পড়বেন, মেলাটোনিন ব্রেন থেকে সিক্রেশন হবে, তখন আপনার আস্তে আস্তে ঘুম ভাব হবে, আপনি ঘুমিয়ে পড়বেন। যখন লাইট থাকবে, অতিরিক্ত সাউন্ড থাকবে, লাইট থাকবে, তখন আপনার ব্রেন সিগন্যাল যাবে কি, মেলাটোনিন তখন সিক্রেশন হবে না। এই জন্য দেখবেন অনেকের বলে রাত 2টা-3টা বেজে গেছে, তার আসলে ঘুম আসতেছে না। অনেক বড় লোকরা আমরা ঢাকা শহর দেখি, ওরা অভ্যাসই করে ফেলছে 2টার 1টা 3টার আগে ঘুমায় না। ইভেন অ্যান্ড দেন আমরা একটা গবেষণায় দেখছি বেশিরভাগই প্রবাসীরা রাত 2টার আগে ঘুমায় না। কথাটা কি সত্য? বেশিরভাগ। আপনি গুরুত্ব দিয়ে শুনবেন, এই বেশিরভাগ করার কারণে কি হয়, মেলাটোনিন হরমোনটা সিক্রেশন একটা সময় কমে যায়, যেটা নর্মাল সিক্রেশনে কটা থেকে? 9টা থেকে 10টা। একটা পিক হয় কটা থেকে? 12টা থেকে 1টা। আর একটা হাইয়েস্ট পিক হয় রাত 2টা থেকে 4টা। আপনি যখন রাত 2টার সময় ঘুমান, তাহলে 9টার সময় কি সিক্রেশন হয়? হয় না। তাইলে দেখবেন আপনি যখন ঘুমাচ্ছেন ঠিকই, রাত্রে ঘুমটা ফ্রেশ হয় নাই। এমন অনেক সময় খেয়াল করে দেখবেন যে সারা রাত ঘুমাইছি, 6 ঘন্টা 8 ঘন্টা ঘুমাইছি, তারপরে দিনের বেলা মনে হচ্ছে ঘুম ঘুম ভাব। কেন? কারণ আপনি তো ঠিক সময় ঘুমান নাই। আবার আপনার শরীর ওই সময় যে হরমোনাল ইমব্যালেন্স হয়েছে না ঘুমানোর কারণে, এই ব্যালেন্সটা কিন্তু সারাদিন করতে পারে না। যার কারণে কি হয় জানেন? আরেকটা হরমোন ইমব্যালেন্স হয়, সেটা হচ্ছে কর্টিসল। এই মেলাটোনিন রাত্রে সিক্রেশন হয় না, আপনার ঘুম হয় না, তারপর সিক্রেশন হয় কর্টিসল। এই কর্টিসল কি করে জানেন? আপনার শরীরে সেন্ট্রাল ওবেসিটি করে, ডায়াবেটিস করে, প্রেশার করে। এই জন্য যারা ঘুমাবেন না, আপনি ধরেই নেবেন, দেখবেন অনেকে প্রেশার কন্ট্রোল হয় না। বিদেশে আমাকে বলে স্যার আমি 3টা প্রেশার ওষুধকে কন্ট্রোল হয় না। কেন? আপনি তো ঘুমান না ঠিকভাবে ভাই। যার ঘুম বাথরুম ঠিক নাই তার প্রেশার কোনোভাবেই কন্ট্রোল হবে না, হবে না, হবে না। লিখে রাখেন, যারা প্রেশারের রুগী তারা। আর যারা রুগী হন নাই, আপনি অপেক্ষা করতেছেন প্রেশার এবং ডায়াবেটিসের রুগী হওয়ার জন্য। সেই জন্য ভাই, যেই কোনো মূল্যে ঘুমটা যত আগায় আনা যায়, কেউ যদি চাকরির কারণে না পারেন, সেটাকে যেন দেরি না করেন। যে চাকরি করে আসছেন 11টায়, ঘুমাচ্ছেন 2টায়, মোবাইল নিয়ে অথবা যে কোনো সময়টা নষ্ট, এটা করবেন না ভাই। একটা সময় ডিজিজ হয়ে গেলে কিন্তু আর আপনি ফিরে আসতে পারবেন না। তাহলে আমরা বিষয়গুলো খেয়াল করব ইনশাল্লাহ। আর যারা রাত্রে জাগে তাদের সাথে কিন্তু আরেকটা বিষয় জড়িত আছে, তারা মোবাইল বিভিন্ন কারণে সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে জড়িয়ে পড়ে। এটা আপনার না ভাই, এটা আমাদের মেডিকেল কলেজ হোস্টেলে আমরা দেখছি, ঢাকা ভার্সিটি হোস্টেলে অনেক বন্ধুরা দেখছি, আপনারা। এটা মানুষের একটা নেচার, আপনি যখন একা থাকবেন শয়তান ভর করবে। সেই জন্য নবীজির একটা কথা ছিল যে কখনো একা বাসায় থাকা যাবে না। আপনি কি করবেন? যারা রাত জাগে তারা কিন্তু আস্তে আস্তে পর্নোগ্রাফি, মোবাইলের প্রতি আসক্ত হয়ে যায় ভাই। আপনি মানে খুব অ্যালার্মিং। আমি আপনাকে গবেষণার ফল বলতেছি, এটা আমি বানানো না, গবেষণার ফল। যারা মিডল ইস্টে থাকেন অথবা আমেরিকাতে থাকেন বা অস্ট্রেলিয়াতে এরিয়াটাতে থাকেন, তারা প্রত্যেকে মিনিমাম 6 থেকে 7 ঘন্টা হচ্ছে তাদের মোবাইল আওয়ার। মোবাইল আওয়ার বুঝছেন তো? স্ক্রিন টাইম। মানে সে 6 থেকে 7 ঘন্টা যদি আপনি স্ক্রিনে থাকেন,
12 ঘন্টা যদি ডিউটি করেন তাহলে 12 আর 6 18 ঘন্টা। আপনি ঘুমান কখন ভাই? মিনিমাম 6 ঘন্টা তো আপনাকে ঘুমাইতে হবে। দুনিয়া উল্টাই গেল, নাহলে আপনি মানুষই থাকবেন না। সকালবেলা উঠে দেখবেন কাস্টমারের সাথে খ্যাটখ্যাট করতেছেন, বাসায় ফোন দিলে খ্যাটখ্যাট করতেছেন, কিছু শুনলেই বিরক্ত হয়ে যাচ্ছেন, কারোর সাথে কোলাবোরেশন করতে পারতেছেন না। আপনি কোনোভাবেই একটা নর্মাল লাইফ লিড করতে পারবেন না ভাই, এটা সম্ভব না। যেটা করতেছেন গায়ের জোরে করতেছেন। গায়ের জোর কিন্তু সবসময় ব্যালেন্স করে না। একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা এই শরীরটা বানাইছে 100% ব্যালেন্সে দিয়া। আপনার হাতে একটা ফুরা হইলেও আপনার মাথা ব্যথা শুরু হয় না? সিম্পল একটা ফুরা হইলেও দেখবেন শরীর অস্থির লাগে, ভাল লাগে না, যতক্ষণ পর্যন্ত না ফুরাটার সমাধান না হয়। তাইলে আপনার হরমোনাল ইমব্যালেন্স প্রতিদিন অল্প অল্প করে আপনি করে যাচ্ছেন, মোবাইল স্ক্রিন দেখে দেখে, রাত্রে না ঘুমিয়ে, এগুলার ইমব্যালেন্স ইম্প্যাক্টটা যে হবে, সেক্সুয়াল অ্যাক্টিভিটি দেখার কারণে যে ইম্প্যাক্টটা হবে, এগুলা থেকে কিন্তু আপনি বের হইতে পারবেন না রে ভাই। এই জন্য আমাদেরকে এই জিনিসগুলা গুরুত্ব দিতে হবে। এগুলো সবচেয়ে বেশি ইম্প্যাক্টটা কি জানেন? আমি অনেক বিদেশি ভাইদেরকে পাই, তারা আমাদের কাছে আসে, তাদের মেইন সমস্যা কি হয় জানেন? যত বেশি মোবাইল দেখে, তারা বলে যে দেশে আসার পর আপনার ইরেকশন অফ পেনিস হবে না। ইরেকশন মানে আপনার পেনিস দাঁড়াবেই না, এটা সম্ভবই না। আপনি যারা এগুলা কাজ করবেন তারা দাঁড়াবে না। দাঁড়াবে না কেন? কারণ আপনি তো হরমোনাল ইমব্যালেন্সটা করে ফেলছেন। এখান থেকে আপনি যতক্ষণ ফিরে না আসবেন, একটা সুসংবাদ হচ্ছে, আপনি যদি ফিরে আসেন, মোবাইল থেকে বের হয়ে আসতে পারেন, আপনি যদি পর্ন বা এইগুলা থেকে দূরে থাকতে পারেন, আপনি নর্মাল লাইফে ফিরে আসা সম্ভব। এটার সাথে একটা হরমোনাল সম্পর্ক আছে। আমি আপনাদেরকে যেটা বুঝিয়ে দিব সেটা হলো হরমোনাল সম্পর্কটা কীরকম জানেন? যারা মোবাইল দেখে, এটা গবেষণা ফল, এটা এমন না যে আমি বানাই বলতেছি, এটা মেডিকেল অলরেডি প্রুফ। যারা রেগুলার পর্ন দেখে মোবাইলে, তাদের ব্রেনের মধ্যে একটা হরমোন সিক্রেশন হয়, সেটা কি জানেন? ডোপামিন। ধরেন ধরেন আপনি আপনার ফ্যামিলি নিয়ে খুশি থাকেন না, বউ বাচ্চা নিয়ে, বাবা মা নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে থাকেন না, তখন একটা হরমোন সিক্রেশন হয় খুশি, সেটা কি? ডোপামিন। এই হরমোনটা আপনার নর্মাল ব্যালেন্সিংয়ে কিন্তু সিক্রেশন হয় যখন আপনি ফ্যামিলি বা আদার সুন্দর সময় কাটান। যখন আপনি মোবাইলে পর্ন দেখতেছেন, অথবা গান শুনতেছেন, অথবা আপনি জুয়া খেলতেছেন, অথবা আপনি খুব স্ট্রাইকিং কিছু করতেছেন, অথবা আপনি বিবাহ বর্বিত কোনো সম্পর্কের মধ্যে চলে গেছেন, মানে আপনার মধ্যে একটা আলাদা এনফোর্সমেন্ট কাজ করবে, তখন কি হয় জানেন? অতিরিক্ত পরিমাণ ডোপামিন সিক্রেশন হয়। মানে আল্লাহ তাআলা এমনভাবে বানাইছে দুনিয়াটাকে যে আপনি যখনই লাইনের বাইরে চলে যাবেন, আপনার শরীর লাইনের বাইরেই অ্যাক্টিভিটিস দেখাবে। তাইলে যে ব্যক্তিটা এই কাজগুলো করতেছে, তার কি হয় জানেন? অতিরিক্ত পরিমাণ কি হয়? ডোপামিন সিক্রেশন হয়। তাহলে আমি কি বললাম? ডোপামিন আপনার নর্মাল ব্যালেন্স করতেছে না। তো যখন অতিরিক্ত পরিমাণ ডোপামিন সিক্রেশন হয়ে গেছে, তাইলে কি আপনার ব্রেনের মধ্যে ওই মুহূর্তে ডোপামিন আছে? নাই, কিন্তু অতিরিক্তটা সিক্রেশন হয়ে গেছে না। নাই যখন, তখন আবার দেখুন হতাশা লাগে। দেখবেন আপনি একটা খারাপ কাজ করে আসার পর হতাশা লাগে, লাগবে। আপনি খারাপ হন, মুমিন হন, মুমিন না হন, আপনার লাগবে। এটা এটা আল্লাহ এইভাবে বানাইছে। এই জন্য দেখবেন আপনি গান শুনতেছেন, খুব উৎফুল্ল লাগতেছে, গান বন্ধ করেন, একটু পর হতাশা লাগবে। আপনি কারোর সাথে সেক্স করতে গেছেন অনৈতিকভাবে, কাজটা যখন করবেন ভাল লাগবে, করে আসার পর খারাপ লাগবে। আমি মদ মদ খাইতে গেছেন, আড্ডাবাজি করতে গেছেন, ভাল লাগবে, আসার পর দেখবেন হতাশ লাগতেছে। আপনি সারা রাত মোবাইলে পর্ন দেখতেছেন, খুব ভালো লাগতেছে, তারপর দেখবেন হতাশ লাগতেছে। এটা আল্লাহ তাআলা এইভাবেই বানাইছে ভাই। কেন জানেন? ওই হরমোনটা ইমব্যালেন্স হয়ে গেছে, ওটা যা আছে সব সিক্রেশন হয়ে গেছে। তখন কি হয় জানেন? আপনি আবার আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য আপনার মন তখন আপনাকে ট্রিগার করে, এই তোমার তো এখন খারাপ লাগতেছে, আপনার তো খারাপ লাগছে, অস্থির লাগছে, কী করি আবার সেম কাজ করি। তাহলে কি হবে? আবার শরীর চেষ্টা করবে আবার কিছু একটা রাশ দেওয়ার জন্য হরমোনাল, তখন আপনার আবার কিছুটা ভালো লাগবে, আবার তারপর আবার হতাশ লাগবে। এই জন্য দেখবেন একটা সাইকেলে পড়ে গেছে, অনেকে বলে ভাই কোনোভাবেই বের হইতে পারি না। কেন? একবার ভালো লাগতেছে, আবার হতাশায় ভুগতেছেন, আবার আপনাকে বাধ্য করে যাওয়ার জন্য শরীর মানে কি? এটা একটা সাইকেল। এই সাইকেলটা বের হইতে গেলে ভাই আপনাকে ধৈর্য ধরতে হবে। জিনিসগুলা কিছুদিন, অ্যাটলিস্ট 7 দিন 10 দিন নিজেকে প্রিভেন্ট করেন। অনেকে দেখবেন বলে ভাই একবার বের হয়ে আসতে পারলে ভালো লাগে, তারপরে সমস্যা হয় না। আবারও কোনো না কোনো কারণে দেখবেন আপনি জড়াই পড়তেছেন, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিয়ে নিয়ে যাচ্ছে। তাইলে আপনি যদি সুস্থ থাকতে চান, তাই এই ধরনের হরমোনাল ইমব্যালেন্স, নিজে একাকিত্বর যে মোবাইল স্ক্রিনে আমরা দেখি, এগুলো বাদ দিতে হবে। পারবেন তো ভাই? নাইলে কিন্তু জীবন আপনি বিপন্ন হয়ে যাবে। আপনি দেখবেন ফ্যামিলি ভালো লাগতেছে না, ছেলে মেয়ে ভালো লাগতেছে না, বাবা মা ভালো লাগতেছে না, কারো কথা ভালো লাগে না, ভালো কথাও ভালো লাগবে না। আপনি দেখবেন একটা আলাদা জগতে চলে গেছেন। সেই জন্য আমরা এগুলা দূরে থাকতে হবে, ঠিক আছে? আর যারা সিগারেট খাইনি আমরা কেউ ভাই, যারা সিগারেট খায়, একটা শুধু জাস্ট ছোটো ইনফরমেশন দিয়ে শেষ করি। যাদের ক্যান্সার হয়েছে, লাং ক্যান্সার, আপনি খোঁজ নেবেন, আপনার জীবদ্দশায় খোঁজ নেবেন। যা একটা আছে সিগারেট খেলে লাং ক্যান্সার হয়। আমাকে এক মুরব্বী বলতেছে, ভাই বয়স তো 80 বছর সিগারেট খেয়ে ফেলছি, আর বাঁচবই কয়টা দিন, থাক সিগারেটটা আর বন্ধ করতে পারবো না। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে। ঠিক বিশ্বাস করেন ভাই, তার 3 মাস পরে তার কাশ নিয়ে আসে, কাশ আর ভালো হয় না, 3 মাস 6 মাস গেছে, পরীক্ষা করে দেখছে লাং ক্যান্সার। তো ঠিক আছে, উনার না হয় 80 বছরে হয়েছে, সবার কি একরকম? এই সিগারেটের সবচেয়ে ক্ষতিকর দিক কোনটা জানেন? লাং ক্যান্সার চেয়ে বেশি আপনার সেক্সুয়াল অ্যাক্টিভিটি কমাই দিবে।
আর লাং ক্যান্সার বলেন, ব্রেন স্ট্রোক বলেন, হার্ট অ্যাটাক, ও তো ঝুঁকি আছেই ভাই। সেই জন্য যাদেরই মানে লাং ক্যান্সার হয়েছে 100 জনের 80 জন সিগারেট খাওয়ার হিস্ট্রি আপনি পাবেন। কোনো কোনো ক্ষেত্রে এটা বলে পরীক্ষা গবেষণায় দেওয়া গেছে 90 জন, অর্থাৎ 100 জনের লাং ক্যান্সার হলে 80 জনের হিস্ট্রি পাবেন, তাকে জিজ্ঞেস করলে পাবেন যে উনি আগে সিগারেট খাইতো। তাইলে আপনি এখন যারা সিগারেট খাচ্ছেন আপনি কিন্তু ধাপে ধাপে লাং ক্যান্সারের দিকে আগাচ্ছেন। সেই জন্য ভাই কোনো প্রকার ধূমপান থেকে আপনারা বিরত থাকবেন। এমনকি আপনি সিগারেট খান না কিন্তু রুমমেট খায়, অনুরোধ করবেন যে ভাই তুমি বাইরে গিয়ে খাও। কারণ আপনি যে খায়া যে ধুমাটা নিচ্ছেন, উনি খাচ্ছে যে ধুমাটা নিচ্ছেন, ঘুরে কিন্তু একই ক্ষতি হচ্ছে। এটা বলে প্যাসিভ স্মোকার, ক্ষতি একই। সেই জন্য এটাও করা যাবে না। এক ভাইরা আছেন বলতেছিল যে ভাই আমরা তো, আমি জিজ্ঞেস করছি এই লেকচার নেওয়ার আগে অনেকের সাথে আমি কথা বলছি, তো বললাম যে ভাই আপনি যে খাবার খান কীভাবে খান? তা আমাকে 2 জন বললো যে ভাই আমি আইসা রান্না করি তারপর খাই। আর 2 জন আমাকে বললো যে আমরা করি কি পুরো সপ্তাহ রান্নাটা একবারে রান্না করে ফ্রিজে ঢুকাই দিই। তো 2টা বিষয় আমি শুনতে পারলাম, আমি জানি না আমি কি ঠিক বলছি কিনা। তো আমি যে ভাই বললো যে ফ্রিজে রাখি 1 সপ্তাহটা একটু একটু করে বের করে খাই, তো আপনি একটা জিনিস মনে রাখবেন, ফ্রিজের যে সবচেয়ে বড় ভয়ঙ্কর জিনিসটা কি জানেন? ফ্রিজ জানেন, আপনি ফ্রিজটা কতদিন আগে কিনছেন? 5 বছর, কারো 3 বছর, কারো 2 বছর। এই যে 2 বছর 5 বছর আগে যে আপনি ফ্রিজটা কিনছেন, যে জীবাণুগুলো আপনি ঢুকাইছেন আস্তে আস্তে না 2 বছরে, ও কিন্তু সব ফ্রিজের ভিতরে আছে। কোনো জীবাণু কিন্তু মরে না, ফ্রিজ কিন্তু সব কটারে জীবিত রাখে। তা আপনি যে মাংসটা রাখতেছেন ভিতরে, এটা কিন্তু আগের যে 2 বছর আগে জীবাণুটা ঢুকাইছেন ওর সাথে কিন্তু লেগে যাচ্ছে। যেটা 5 বছর আগে জীবাণু ঢুকাইছেন আপনার মাছের সাথে কিন্তু লেগে যাচ্ছে। যে খাবারটা রাত্রে রান্না করে রাখছেন ওর মধ্যে কিন্তু চলে আসতেছে। এই জন্য দেখবেন পুরানো খাবার খেলে পেটের কেমন যেন একটা সমস্যা, আপনি পীড়া থেকে বাঁচতেছেন না। গ্যাস্ট্রিক সমস্যা তো হবেই, তার সাথে সাথে বাথরুম হওয়া, পেট ব্যথা করা, হ্যাঁ, গল স্টোন, পাথর হওয়া, অনেক ধরনের ডায়রিয়া হওয়া, অনেক ধরনের সমস্যা থাকে। গ্যাস্ট্রিকের ওষুধ কথা তো বলে লাভ নাই। কিছু কিছু বিদেশি বাইরে আছে, কাউকে জিজ্ঞেস করে না, দেশ থেকে 1 বস্তা গ্যাস্ট্রিকের ওষুধ নেওয়া যায়, নিয়ে বলে যে 6 মাস এটা নিলাম, তাহলে 6 মাস পরে আসলে আবার নিয়ে যাব, দেরি হইলে বাড়িতে ফোন দিয়ে আবার ওষুধ নেওয়ায় কি সার্জেল। আপনি একটা বিষয় খেয়াল করেন ভাই, যারা গ্যাস্ট্রিকে আপনি ওষুধ খাচ্ছেন, আপনার গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার কারণে আপনার কি করবে? পেটের মধ্যে গ্যাস কম হবে, তাই তো? গ্যাস মানে কি বোঝায়? এই গ্যাস্ট্রিকের ওষুধটার একটাই কাজ, সেটা হচ্ছে পেটের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনটা কম হবে, ঠিক তো? পেটের মধ্যে অ্যাসিড সিক্রেশন কম হবে না গ্যাস্ট্রিকের ওষুধ, এটা কিন্তু এটাই কাজ। তাহলে পেটের মধ্যে যদি আপনার অ্যাসিডিটি কমে যায়, এই অ্যাসিডটা যে আল্লাহ তাআলা পেটের মধ্যে দিছে ভাই, এটার কিন্তু কিছু কাজ আছে। কি কাজ জানেন? আপনি শুনলে অবাক হবেন। আপনার যে পেটের মধ্যে বাথরুম আছে না, না হইলে তো 5 কেজি সবার পেটের মধ্যে আছে, 3 কেজি তো আছে না? এখানে কত কোটি জীবাণু আছে বলতে পারবেন? মিলিয়ন ট্রিলিয়ন জীবাণু আছে এখানে আপনার পেটের মধ্যে, আমার পেটের মধ্যে আছে কিনা? এই যে জীবাণুগুলা যদি পেটের মধ্যে আল্লাহ তাআলা হাইড্রোক্লোরিক অ্যাসিড না দিত, যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড না দিত, তাইলে এই জীবাণুগুলো কিন্তু আস্তে আস্তে আপনার মুখের মধ্যে চলে আসতো, খাদ্যনালী দিয়ে আসতো না। আল্লাহ তাআলা এখানে অ্যাসিড দিয়ে দিছে, যার কারণে কি হয় জানেন? কোনো জীবাণু আপনার এই হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্রস করে আর আপনার মুখে আসতে পারে না। আপনি যখন গ্যাস্ট্রিক ওষুধ বেশি দিন খাবেন অকারণে, তখন কি হবে? অ্যাসিডিটি কমবে না, তখন জীবাণুগুলো অনেক বেশি গ্রো হবে, 5টা 10টা 1 লাখ 2 লাখ 5 লাখ হয়ে যাবে। এগুলো কি করবে? একসময় গিয়ে আপনার গ্যাস্ট্রিক ক্যান্সার করে ফেলে। এই জন্য ভাই ডায়রিয়া করবে, অ্যাবজর্পশন কমে যাবে, জীবাণু দেখবেন খাইবেন অনেক, শরীরে লাগবে না, কারণ এই যে অ্যাসিডিটি তো সব কমায়, হজম শক্তি কমায় দিচ্ছেন। সেই জন্য অকারণে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া যাবে না ভাই, ঠিক আছে? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর আপনারা যত ধরনের কাজ করেন না কেন ভাই বিদেশে, একদম অনুরোধ করি, এরকম এক্সাম্পল আমি হাজার হাজার দিতে পারবো, যে আমার ভাইয়েরা অনেক কষ্ট করে কাজ করতে গেছে, গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তারা কিন্তু রাখে নাই কোম্পানির জন্য কাজ করছেন, তারা এসে কান্নাকাটি করে চিকিৎসা করাইতে পারে না, বিদেশে আর যাইতে দেয় না, ভিসা ক্যান্সেল। কারণ আপনি অসাবধানতাবশত একটা অ্যাক্সিডেন্ট করে ফেলছেন, আপনার চিকিৎসা দেশে করে দেশেই থাকতে হয়। সেই জন্য ভাই যেই কাজই করেন তার প্রোটেকশন আগে নিয়ে নেবেন ইনশাল্লাহ, ঠিক আছে? উঁচুতে করলে সেই প্রোটেকশন নেবেন, ধুলাবালুতে কাজ করলে মাস্ক পরবেন, যেই কাজে রোদ হয় সেখানে পানি খাওয়ার ব্যবস্থা রাখবেন, যেখানে বাথরুমের ব্যবস্থা রাখবেন, সবজি টবজি খাওয়া দাওয়ার জন্য রেগুলার করে যেই ব্যবস্থা রাখবেন, এগুলো করেই কাজটা এনশিওর করবেন। স্বাস্থ্য সবার আগে, ঠিক আছে? ইনশাল্লাহ। আর যারা বিদেশ থেকে আসবেন, আমি এটা সবাইকে বলে থাকি, দেশে আসলে যেহেতু একটু সস্তা আছে, পরীক্ষা নিরীক্ষা একদম বেসিক টেস্টগুলো একবার করে তারপর আপনারা বিদেশ যাবেন, যার যে প্রবলেম আছে সেটাও ফলো আপ করে তারপর বাইরে যাবেন, ঠিক আছে? ইনশাল্লাহ। আর আরেকটা বিষয় আমি একটু বলি, সেটা হচ্ছে লাস্ট কথা বলে শেষ করি। আমাদের ব্রেনে একটা রেটিকুলার সিস্টেম আছে, এটা রাত জাগার সাথে, মোবাইলের সাথে, পর্ন সাথে সম্পর্কিত। রেটিকুলার সিস্টেমটা কি জানেন? রেটিকুলার সিস্টেম মানে আমরা অনেকে গাড়ি চালাই না, আমরা কিন্তু ডান বাম সব দেখি একসাথে, তাই না? হর্ন দেই, পিছনে তাকাই, এই যে কুরিলেশনগুলো আছে না, আমরা কি করি? হাত চালাই ড্রাইভিং ইয়াতে, পা কোথায় দেয়? ব্রেকে, আবার ডাইনে দেখি বামে দেখি। এই যে আপনি এতগুলো কাজ একসাথে করতেছেন, আপনার ব্রেন কিন্তু এটাকে কুরিলেট করতেছে, বুঝতে পারতেছেন? কুরিলেট যে করতেছে ব্রেন,
এই যে কোরিলেশনগুলো করছে, এটার জন্য কিন্তু কোথায় সেন্টারটা? ব্রেনে। এটার বলে রেটিকুলার সিস্টেম। রেটিকুলার সিস্টেম মানে তারের মতো অনেকগুলো তার। আপনারা দেখছেন না মোবাইলে, অথবা আপনারা দেখছেন না কম্পিউটারে, অনেক চিকন চিকন তার আছে কিনা? আছে কিনা? আপনার ব্রেনে এর চেয়েও বেশি বেশি তার আছে, চিকন চিকন। এগুলো কোরিলেশন করে। আপনি আমাকে আজকে দেখলেন, কোনোদিন কারণে 2 বছর পর বিদেশে দেখলেন, দেশে দেখলেন, আপনি মনে হবে কোথায় যেন ওনাকে দেখছে, ওই যে আসনা ফাউন্ডেশন। এই যে আপনি মিলাইলেন না, আমাকে হঠাৎ করে 2 বছর পর দেখে, এটা কীভাবে মিলাইলেন? এই যে রেটিকুলার সিস্টেমের কারণে। আপনি অমুক বন্ধুকে হঠাৎ মনে রাখছেন ছোটোবেলায়, কীভাবে? রেটিকুলার সিস্টেমের কারণে। ওই যে ছোটোবেলায় ঘটনা করছেন, কীভাবে মনে রাখছেন? রেটিকুলার সিস্টেম। এই যে সিস্টেমটা আছে না, অর্থাৎ সব কিছুর মধ্যে একটা কম্বিনেশন করে। এখন যাদের ধরেন রাত জাগার অভ্যাস আছে, যাদের মোবাইল দেখার অভ্যাস আছে, যাদের পর্ন দেখার অভ্যাস আছে, তাদের হয় কি এই রেটিকুলার সিস্টেমের মধ্যে ড্যামেজ হয়ে যায়। ড্যামেজ হওয়ার কারণে কী হয় জানেন? সে দেখবেন একটা জিনিস সহজ সহজ একটা জিনিস কুরিলেট করতে পারে না, একটা সহজ সিদ্ধান্ত সে নিতে পারবে না। তারা যেটাই দিবেন খেপে যাবে, যেটাই বলবেন বিরক্ত হবে, মনে করতে বলবেন মনে করতে পারবে না। আলটিমেটলি তার জীবনটা ভাই ওয়ান কাইন্ডস অফ যে সে একটা এক ঘরের মতো হয়ে যায়।